একটা দামি বাইক, গায়ে ফুল হাতা একটা সাদা শার্ট, পরনে একটা কালো রঙের প্যান্ট। এটা নিয়ে কলেজের ভেতরে একটা ছেলে প্রবেশ করলো, দেখতে হিরোর মতো। কলেজের সকল ছাত্রছাত্রী এক ধ্যানে তাকিয়ে আছে। ছেলেটা বাইক পার্কিং করে কলেজের ভেতরে ঢুকে প্রিন্সিপাল স্যারের অফিস রুমে অনুমতি নিয়ে ঢুকলো। প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে একটা চেয়ারে বসলো। ঠিকই ধরেছেন, এই ছেলেটা আর কেউ নয়, আমি। আজ থেকে এই কলেজে শিক্ষকতা করব, আর পরিচয় জানা লাগবে না, শুধু নামটা জেনে রাখুন, আমি রাসেল। বাকি গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো রাসেল? আমি ভালো আছি স্যার। ঠিক আছে, চলো আমার সাথে, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে, চলুন। আমি আর প্রিন্সিপাল স্যার রুম থেকে বেরিয়ে অনার্স প্রথম বর্ষের ক্লাসরুমে আসলাম। সকল ছাত্রছাত্রী প্রিন্সিপাল স্যারকে দেখে দাঁড়িয়ে গেল। তারপর প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, উনি হচ্ছেন রাসেল, তোমাদের ইংরেজির নতুন শিক্ষক। তোমরা সবাই ওনার সাথে পরিচয় হয়ে নিবে এবং সবাই ভালো ব্যবহার করবে। ওকে স্যার। প্রিন্সিপাল স্যার আরও কিছুক্ষণ কথা বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। আমি একজন একজন করে পরিচয় নিতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে ক্লাসরুমের দরজা দাঁড়িয়ে বলল, ভেতরে আসতে পারি স্যার? আসুন। আমি না দেখে মেয়েটাকে বললাম আসুন। পরে মেয়েটাকে দেখে আমি তো অবাক হয়ে গেলাম, দেখতে চাঁদের মতো সুন্দর। এবার আমি মেয়েটাকে বললাম, তোমার নাম কি, আর কলেজে আসতে দেরি কেন? স্যার আমার নাম প্রেমা। গল্পের নায়িকার নাম, আবার কেউ বাঁশ থুকু ক্রাশ খাইয়েন না। আসলে বাসা থেকে গাড়ি নিয়ে আসতে হঠাৎ রাস্তার মাঝখানে গাড়িটা নষ্ট হয়ে যায়, তারপর রিক্সা নিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, তোমার সিটে গিয়ে বসো। প্রেমা আর কোনো কথা না বলে একটা মেয়ের সাথে গিয়ে বসলো। আমি আবার পরিচয় নেওয়া শুরু করলাম। সবার পরিচয় নেওয়ার সময় প্রেমার দিকে তাকিয়ে দেখি প্রেমা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি প্রেমার দিক থেকে চোখ সরিয়ে নিলাম। আজকে সবার কাছ থেকে পরিচয় নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। সবাইকে বলেছি কালকে থেকে নিয়মিত ক্লাস করাবো। কলেজ ছুটি হওয়ার পর বাইক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় বলতে আমি এখানে একটা ফ্ল্যাট নিয়ে একা থাকি, আমার কাজের সুবিধার জন্য। বিছানায় বসে আম্মুকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আব্বু কি অফিসে? তোর অফিসে আছে। আপু কি ফোন দিয়েছে? আপু কেমন আছে? সকালে একবার দিয়েছে, কিছুদিন পর ওর জামাই সহ আসবে। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, খাওয়া দাওয়া ঠিক মতো করিও। আমি মাত্র কলেজে থেকে আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। ঠিক আছে বাবা, তাহলে রাখি। আম্মু এই বলে ফোনটা কেটে দিল। আমি বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। আমার খাবার রান্না করার জন্য একজন খালাকে বাসায় রেখেছি। ওনার রান্না পুরো আম্মুর রান্নার মতো। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম হাঁটতে। একটা পার্কে বসে চারদিকে তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ কেউ একজন পেছন থেকে বলল। প্রেমা তখন বলল, আরে স্যার আপনি এখানে কি করছেন? আমি পেছনে তাকিয়ে দেখি প্রেমা, সাথে আরও দুইটা মেয়ে আছে। তারা সবাই আমার ছাত্রী। তখন আমি বললাম, এমনি আসলাম একটু ঘুরতে। তা তোমরা পার্কে কি করো? স্যার আপনার মতো আমরাও ঘুরতে আসলাম। ও, স্যার কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? বলো, সমস্যা নেই। স্যার আপনি কি কখনো প্রেম করেছেন? মানে আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমি কখনো প্রেম করি নাই, আর করার ইচ্ছাটাও নাই। কেন স্যার? এসব প্রেম ট্রেম আমার কাছে ভালো লাগে না। প্রেম করলে একবারে বিয়ের পর বউয়ের সাথে করব। স্যার আপনার বাসা কোথায়? পরিবারে কে কে আছে? তুমি এত কিছু জেনে কি করবে? ও মা, আপনি আমাদের স্যার, আপনার পরিচয়টা কি জানতে পারি না? আমার নাম রাসেল। পরিবারে আব্বু আম্মু এবং একটা বড় বোন আছে, তার বিয়ে হয়ে গেছে। আমার নাম তো জানেন, আমার বাবা একজন বাংলাদেশের টপ বিজনেসম্যান, আমি তার একমাত্র মেয়ে। আমার সাথে আমার বান্ধবী মিম ও রোজা। খুব ভালো লাগলো পরিচয় হয়ে। স্যার কিছু মনে না করলে আমাদের সাথে এক কাপ কফি খাবেন? খেতে পারি, কিন্তু বিল আমি দিব। স্যার, বিল আমরা দিব। তা হয় না, তোমরা আমার ছাত্রী, আমি কি করে তোমাদের বিল দিতে দিই? ঠিক আছে স্যার, বিল আপনি দেন। এখন চলুন। ঠিক আছে চলো। তারপর ওদের সাথে একটা কফি শপে গিয়ে বসলাম। প্রেমা কফির অর্ডার দিল। কিছুক্ষণ পর কফি চলে এলো। তাদের সাথে কফি খেয়ে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বিলটা কিন্তু আমিই দিয়েছি।
পরের দিন কলেজে ঢুকে দেখি কিছু ছেলে মেয়েদের ডিস্টার্ব করছে। আমি বাইক পার্কিং করে তাদের সামনে গেলাম। তখন আমি বললাম, এখানে কি হচ্ছে? মেয়েদের সাথে তোমরা এরকম করছো কেন? তখন একটা ছেলে বলল, সেটা কি তোকে বলতে হবে? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বাপ মা কিছু শেখায় নাই? তুই কে রে? তোর সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে? তুই আমাকে চিনিস? আমি হচ্ছে এই এলাকার নেতার ভাই জীবন। আমার ভাইয়ের কথায় পুরো কলেজ চলে। এই এলাকার এমপি মন্ত্রী আমার ভাইয়ের কথায় ওঠে আর বসে। তাই বলে তুমি এভাবে মেয়েদের ওড়না নিয়ে খেলা করবে? আমি সব কিছু করতে পারি। আর তুই কে? আমার সাথে এতক্ষণ কথা বলছিস? কলেজের প্রিন্সিপাল আমাদের কিছু বলতে সাহস পায় না? আমি হচ্ছে এই কলেজের নতুন শিক্ষক, গতকাল জয়েন করেছি। তুই শিক্ষকের মতো থাক, আমাদের কিছু বলতে আসবি না। আবার যদি আসিস তাহলে তোকে মেরে এই কলেজ থেকে বের করে দিব। আমি আর কোনো কথা না বলে তাদের ওখান থেকে চলে আসলাম। মেয়েগুলো আমার দিকে কেমন করে যেন তাকালো। হঠাৎ প্রেমা আমার সামনে এসে বলল, স্যার, আপনি ওদের সাথে কথা বলবেন না, এরা অনেক খারাপ। কেউ ওদের কিছু বলতে গেলে হাসপাতালে পাঠিয়ে দেয়। তাই বলে কেউ তাদের অন্যায় প্রতিবাদ করতে পারবে না? কারো কিছু করার নেই, সবাই মুখ বুজে সহ্য করে নেয়। ঠিক আছে, তুমি ক্লাসে যাও। ঠিক আছে স্যার। আমি আর কোনো কথা না বলে প্রিন্সিপাল স্যারের রুমে অনুমতি নিয়ে গেলাম। তখনই আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, আচ্ছা স্যার, বাইরে কিছু ছেলে দেখলাম মেয়েদের সাথে অসভ্যতামি করছে, কিন্তু কেউ কিছু বলছে না, এটার মানে কি? তুমি জীবনের কথা বলছো? এই এলাকার সবাই ওকে ভয় পায়। অনেকগুলো খুনের আসামি তার ভাই, কিন্তু আইন তার কিছুই করতে পারছে না, কারণ ওর ভাই সবাইকে হাত করে রেখেছে। তাই বলে সবাই ওদের অন্যায় অত্যাচার সহ্য করবে? মানুষ কি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে না? আমাদের কিছু করার নেই। রনি নেতাকে সবাই এক নামে চেনে। তার ভয়ে মানুষ ঘর থেকে বাহির হয় না। প্রতিদিন দু একটা খুন করে রাস্তায় ফেলে রাখে। ঠিক আছে স্যার, আমি তাহলে ক্লাসে যাই। যাও, তবে তাদের সাথে বেশি কথা বলো না। ওরা মানুষ না, ওরা এক একটা জানোয়ার। ঠিক আছে স্যার। আমি আর কোনো কথা না বলে ক্লাসরুমে চলে আসলাম। সবাই দাঁড়িয়ে আমাকে সালাম দিল। সবার সালামের উত্তর দিয়ে সবাইকে বসতে বললাম। তারপর সবাইকে পড়াতে শুরু করলাম, কিন্তু তাদের পড়াতে পারছি না। শুধু আজকের কথাগুলো মাথায় ঘুরছে। আমাকে কিছু একটা করতে হবে, তা না হলে এদের জন্য মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে না। কোনো রকম ক্লাসটা শেষ করে বেরিয়ে আসলাম। দেখতে দেখতে 1 মাস চলে গেল। তাদের অসভ্যতামি আরও বেড়ে গেছে। না, অনেক ধৈর্য ধরেছি, আর না। ভেবেছি এই পথটা ছেড়ে দিব, কিন্তু না, দেশে আরও কিছু ময়লা আবর্জনা ভরে গেছে। এদের নিপাত না করে আমি ছাড়বো না। যে রাসেলের নাম শুনলে এমপি মন্ত্রী সব ভয়ে কাঁপতো, সেই দেশে আবার পাতি নেতা ভরে গেছে। এগুলা পরিষ্কার করতে হবে। অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং এখনও জমা দিই নাই। আমাকে আর ভালো হয়ে থাকতে দিল না। আবার আগের মতো সব কিছু শুরু করতে হবে। রাতে বিছানায় বসে আমার আগের সিমটা চালু করলাম। প্রথমে রাফিকে ফোন দিলাম। রাফি ফোন ধরে বলল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেক দিন পর ফোন দিলেন। আপনার নাম্বারে অনেক ফোন দিছি, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। আমি ভালো আছি। ভেবেছি পথটা ছেড়ে দিব, কিন্তু দেখি দেশে আবার ময়লায় ভরে গেছে। এখন বল, আব্দুল্লাহ কোথায়? ভাই, আব্দুল্লাহ আমার সাথেই আছে। ঠিক আছে, তুই আব্দুল্লাহ এবং সাথে আরও কিছু লোক নিয়ে এই জায়গায় চলে আসবি। ঠিক আছে ভাই, আর ওই এলাকায় তো আমাদের নাজিম থাকে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো লোক নিয়ে চলে যাব। তুই আসলে ওর সাথে কথা বলবো। টাকা পয়সা আছে? ভাই আসলে ঠিক আছে, তোর বিকাশে টাকা চলে যাবে। তোদের যেন কেউ না দেখে সেভাবে আসবি। ঠিক আছে। আমি ফোনটা কেটে দিয়ে শুয়ে পড়লাম, আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গিয়ে দেখি আগের মতো জীবন মেয়েদের সাথে খারাপ ব্যবহার করছে। মাথা ঠান্ডা করে ক্লাসে চলে গেলাম। কোনো রকম ক্লাস শেষ করে বাইরে আসার পর প্রেমা আমার সামনে আসলো। তখন প্রেমা বলল, স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? চলুন স্যার, কোনো রেস্টুরেন্টে গিয়ে কফি খেতে খেতে কথাটা বলি। ঠিক আছে, চলো। আমি আর প্রেমা কলেজ থেকে বেরিয়ে আসতে জীবন আমার সামনে এসে বলল, কিরে, কলেজের শিক্ষকতা করতে এসে ছাত্রীকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমাদের পথ ছাড় বলছি। যদি না সারি তাহলে তুই কি করবি? আমার মাথা গরম হয়ে গেল। তখন প্রেমা বলল, স্যার, ওদের সাথে কথা বলে লাভ নেই, আপনি চলুন। কেন রে, আমরা কি ভালো না? একবার আমাদের সাথে বিছানায় যাস, দেখবি আমরা অনেক ভালো খেলতে পারি। তোরা কি জীবনে মানুষ হবি না? মেয়েদের সাথে এভাবে কথা বলতে লজ্জা করছে না? আরে আমার লজ্জা থাকলে তো করবে, আমার কোনো লজ্জা নেই। স্যার, আপনি চলুন তো।
আমি আর কোনো কথা না বলে একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে ঢুকে একটা টেবিলে গিয়ে বসলাম। তখন আমি বললাম, বলো কেন নিয়ে আসলে আমাকে, কি কথা বলবে? আগে কফির অর্ডারটা দিয়ে নেই। প্রেমা একজন ওয়েটারকে ডাক দিল, 2টা কফির অর্ডার দিল। তখন প্রেমা বলল, এখন তো দুপুরের খাবারের টাইম, খাওয়া দাওয়া করে নেবেন। না এখন খাবো না, আমি আবার একটু দেরি করে খাই। স্যার আপনি জানেন বাংলাদেশে একজন মাফিয়া ছিল, তার ভয়ে সব নেতারা কাঁপতো, কিন্তু ওনাকে কেউ সামনাসামনি দেখেনি। উনি দেশে সবসময় ভালো কাজ করতেন, কিন্তু গত 1 বছর ধরে ওনার কাজ কেউ দেখে না। উনি কি আছেন নাকি মরে গেছেন তা কেউ বলতে পারবে না। সেজন্য এসব দেশের এই অবস্থা। রাস্তাঘাটে মেয়েরা এবং অন্যান্য মানুষ ঠিকভাবে চলাফেরা করতে পারে না। উনি যদি আবার ফিরে আসতেন তাহলে সব গুন্ডারা ভয়ে সব খারাপই ছেড়ে দিত। আমি প্রেমার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, সে মানুষটা যে আমি, তুমি আমাকে চিনতে পারো নাই। তুমি তো দূরের কথা, এখনও বাংলাদেশের মানুষ চিনতে পারে নাই। তখন আমি বললাম, যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই তিনি ফিরে আসবে। আমার মন বলছে উনি এখনও বেঁচে আছে, খুব শীঘ্রই এসব ময়লা আবর্জনা পরিষ্কার করবে। তাই যেন হয় স্যার, আমরা রাস্তাঘাটে ওদের জন্য ঠিকভাবে চলাফেরা করতে পারি না। এবার বলো আমাকে ডেকেছো কেন? তারপর প্রেমা যেটা বললো আমি তো অবাক হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? তাহলে তো আমার কাজ করতে সুবিধা হবে। না না, এটা আমি পারবো না। তারপর প্রেমা যেটা বললো আমি তো অবাক হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? তাহলে তো আমার কাজ করতে সুবিধা হবে। না না, এটা আমি করতে পারবো না। স্যার আমি আপনাকে প্রথম যেদিন ক্লাসে দেখি সেদিন আপনাকে আমার পছন্দ হয়ে যায়। এক কথায় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ স্যার, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আপনার পেছনে কলেজের অনেক মেয়ে ঘুরে আপনাকে ভালোবাসি কথাটা বলার জন্য। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। এই তুমি এটা কি বলছো? তুমি আমার সম্পর্কে জানো আমি তোমার শিক্ষক। আমার সামর্থ্য নেই তোমাকে ভালোবাসার, কারণ তোমার বাবা একজন বাংলাদেশের টপ বিজনেসম্যান। সবচেয়ে বড় কথা হলো তুমি আমার ছোট। এটা কখনো সম্ভব না। আমি কিছু বুঝি না, আমি শুধু আপনাকে চাই। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমার ভুল ছিল, তোমার সাথে ফ্রিভাবে কথা বলেছি, আর তাতেই তুমি আমাকে ভালোবাসার কথা বলছো। পড়ালেখা শেষ করো, দেখবে আমার থেকে ভালো ছেলে পাবে। আমি অন্য কোনো ছেলে চাই না, আমি শুধু আপনাকে চাই। প্রেমা তুমি বোঝার চেষ্টা করো, এটা তুমি আবেগের বশে বলছো। কিছুদিন পর আবেগ কেটে যাবে, তখন সব কিছু ভুলে যাবে। তাই বলছি পড়ালেখায় মন দাও। তাই ঠিক আছে, আমি পড়ালেখায় মন দিব, তবে আমার কিছু শর্ত আপনাকে পালন করতে হবে। তা না হলে আমি বারবার ভালোবাসার কথা বলবো। আমি কার পাল্লায় পড়লাম রে ভাই? এই মেয়ে তো আমার মান সম্মান সব শেষ করে দিবে। কি আর করার, দেখি কি শর্ত দেয়। আমি বললাম, আগে বলো কি শর্ত, মানার মতো হলে মানবো। আমার প্রথম শর্ত হলো আপনি মেয়েদের সাথে বেশি কথা বলতে পারবেন না, সবসময় আমার সাথে কথা বলবেন। দ্বিতীয় শর্ত হলো আপনি আমাকে প্রতিদিন বাসায় গিয়ে পড়াতে যাবেন। তৃতীয় শর্ত হলো আমাকে কয়দিন পর পর বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। তোমার 2 আর 3 শর্ত মানতে পারবো না, প্রথম শর্ত মানতে রাজি আছি। আমি এমনি মেয়েদের সাথে কথা কম বলি। এটা হবে না, আমার দ্বিতীয় তৃতীয় শর্তও মানতে হবে। তা না হলে প্রতিদিন কলেজে সবার সামনে আপনাকে প্রপোজ করব আমি। ঠিক আছে, আমাকে 2টা দিন ভাবার সুযোগ দাও, আমি তোমাকে 2 দিন পর জানাবো। ঠিক আছে, কিন্তু আপনি মানা করতে পারবেন না। ওকে, এখন বাসায় চলো। ঠিক আছে, চলুন। তারপর দুজনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যে যার বাসায় যেতে লাগলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, কি মেয়েরে ভাই, আমাকে শাসনের উপরে রাখছে। প্রথমে প্রেমাকে দেখে মনে করেছি সাদাসিধে মানুষ, এখন দেখি পুরো রাগী মেয়ে। বাইক পার্কিং করে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর যে দরজা খুলে দিল তাকে দেখে একটু অবাক হলাম। আরে আপনারা ভাইবেন না প্রেমা, এটা হচ্ছে রাফি। গতকাল রাতে যার সাথে কথা বলেছি, রাফি আমাকে দেখে বলল, ভাই কেমন আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? সাথে আর কেউ আসছে? আসলে গতকাল রাতে আমার বিকাশ থেকে 50,000 টাকা পাঠিয়ে দিয়েছি, সেটা আপনাদের বলতে মনে নেই। আমরা 5 জন এসেছি, বাকিরা যে যার কাজ নিয়ে আছে। কেউ বাবার অফিস দেখাশোনা করে, কেউ ব্যবসা ধরেছে, কেউ আবার বড় বড় অফিসে কাজ করে। সেটা তো আপনিই ব্যবস্থা করে দিয়েছেন। আমি বাবার অফিস দেখাশোনা করতাম, হঠাৎ ব্যবসায় লস হয়ে যায়, তাই এতদিন বেকার ঘোরাঘুরি করেছি। আর আমার হাতের লোক রুমে আছে। ঠিক আছে, এখন ভেতরে চল। খাওয়া দাওয়া করেছিস? না, এখনো করি নাই। খালা বলেছে খাওয়ার জন্য, কিন্তু আপনার জন্য অপেক্ষা করেছি আমরা, একসাথে খাবো বলে। তুই তো জানিস আমি দুপুরের খাবার ঠিক টাইমে খাই না। আমি খালাকে বলে গেছি তোরা আসলে খাবার দিতে। ভাই পরে কথা বলবো, আগে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার খেয়ে তারপর কথা হবে। ঠিক আছে, তুই তোদের রুমে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। এ বলে আমি রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে তাদের ডেকে একসাথে খাবার খেতে লাগলাম। হঠাৎ রাফি বলল, ভাই
আজ 1 বছর পর আপনার সাথে বসে খাবার খাচ্ছি। এখন থেকে নিয়মিত খাবি। আমি একটা কাজে এই জায়গায় শিক্ষক হিসেবে আসছি, কাজটা শেষ হলে নিজের বাসায় ফিরে যাব। কি কাজ ভাই? সেটা সময় হলে জানতে পারবি, এখন খাবার খা। আর তোর কাছে নাজিমের নাম্বার আছে? আছে ভাই। ওকে ফোন করে বলবি আমার সাথে দেখা করতে, তাকেও লাগবে আমার কাজে। ঠিক আছে ভাই, আমি ওকে ফোন করে দেখা করতে বলবো। তারপর খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। পরের দিন সকালে কলেজে ঢুকে দেখি আজকে জীবনকে দেখা যাচ্ছে না। আমি একটা মুচকি হাসি দিয়ে কলেজের ভেতর যেতে লাগলাম। হঠাৎ কোথা থেকে প্রেমা আমার সামনে এসে বলল, স্যার একটা কথা শুনেছেন? কি কথা? গতকাল কারা যেন জীবনকে মেরেছে, এখনো হাসপাতালে আছে। মনে হয় না 2-3 মাসের মধ্যে সুস্থ হবে। এ কথা শুনে কলেজের সব ছাত্রছাত্রী অনেক খুশি হয়েছে। তবে আরেকটা খুশির সংবাদ আছে। আবার কি খুশির সংবাদ? যারা জীবনকে মেরেছে তারা শুনেছি মাফিয়ার লোক। জীবনের গায়ের উপর একটা কাগজে লিখে দিয়েছে, মাফিয়া ইজ ব্যাক। আপনি ঠিকই বলেছেন, মাফিয়া যদি বেঁচে থাকে অবশ্যই ফিরে আসবে। আপনার কথা সত্যি হয়েছে। তাহলে তো ভালোই। এখন জীবনের ভাই রনি কি করছে? আমি শুনেছি রনি নাকি মাফিয়ার কথা শুনে ভয় রুম থেকে বেরিয়ে আসছে না। তাহলে ওই মাফিয়াকে সবাই ভয় পায়? স্যার, আমার অনেক ইচ্ছে ওই মাফিয়াকে একটা বার দেখব, কিন্তু কি করে দেখব? এখন ওনাকে কেউ দেখতে পায়নি। হয়তো নিজের কোনো সমস্যার কারণে আসে না। আচ্ছা, এসব কথা বাদ দিন, আমার কথা এখন কি ভাবছেন এটা বলেন। মাত্র তো আজকে একদিন, এখনো কালকের দিন সময় আছে, তারপরে না হয় জানাবো। ঠিক আছে, আপনি এখন ক্লাসে যান, আমি বান্ধবীদের সাথে আসছি। ঠিক আছে। এই বলে আমি প্রিন্সিপালের কেবিনে অনুমতি নিয়ে ঢুকলাম। তখন প্রিন্সিপাল স্যার বলল, রাসেল, তুমি এসেছো? আজকে আমি অনেক খুশি। ওই জীবন জানোয়ারকে কারা যেন গতকাল ডান্স পার্টিতে তুলে নিয়ে এসে মেরে রনির বাসার সামনে ফেলে গেছে। আমি সব শুনেছি স্যার। আমার ছাত্রী প্রেমা আমাকে কলেজে আসার পর বলেছে, আমি শুনেছি মাফিয়া নাকি ওকে মেরেছে। তুমি ঠিকই শুনেছো। ওই মাফিয়াকে একবার যদি দেখতাম তাহলে ওনার পা ধরে সালাম করতাম। আমারও অনেক শখ স্যার ওই মাফিয়াকে একটাবার দেখার। তুমি কেন, এ বাংলাদেশের সবার ইচ্ছা ওই মাফিয়াকে একটাবার দেখবে। সেই মাফিয়ার সবসময় মানুষের বিপদের পাশে দাঁড়ায়। আজ 1 বছর পর আবার ফিরে এসেছে। ঠিকই বলেছেন স্যার। সবাই ওই মাফিয়ার জন্য দোয়া করবেন, যেন সফলভাবে সব কাজ করতে পারে। তার পরিবারের জন্য দোয়া করবেন। কালকে তো শুক্রবার, আমি কালকে ওই মাফিয়ার জন্য মসজিদে মিলাদ পড়াবো। আল্লাহ যেন ওর মতো ছেলে সবার ঘরে ঘরে দেয়। ঠিক আছে স্যার, আমি এখন ক্লাসে যাই। ঠিক আছে, যাও। আমি প্রিন্সিপাল স্যারকে সালাম দিয়ে কেবিন থেকে বেরিয়ে ক্লাসের ভেতরে চলে গেলাম। ক্লাসের ভেতরে ঢুকে দেখি আজকে সকল ছাত্রছাত্রী খুশি। আমাকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। তখন আমি সবার উদ্দেশ্যে বললাম, কি ব্যাপার, তোমরা মনে হয় আজকে অনেক খুশি? যদিও জানি, তারপরে ওদের কাছ থেকে শুনতে চাই। হঠাৎ রোজা দাঁড়িয়ে বলল, স্যার, সবাই খুশি এর কারণ জীবন হাসপাতালে আছে। তাকে কারা যেন মারছে। স্যার ওর মতো জানোয়ারকে বাঁচিয়ে রেখে ভুল করছে। এখন যদি সুস্থ হয়ে আমাদের সাথে আবার অসভ্যতামি করে। সবাই আমাকে নানাভাবে বুঝিয়ে কথা বলছে। তখন আমি তাদের উদ্দেশ্য করে বললাম, আমার কথা শোনো, মাফিয়া একবার মাফ করে দিলে দ্বিতীয়বার মাফ করে না। আমি মানুষের কাছ থেকে শুনেছি সে মাফিয়া ঠান্ডা মাথায় কাজ করে। তোমরা কোনো চিন্তা করো না, মাফিয়া যখন ফিরে এসেছে তাহলে কেউ তোমাদের কিছু করতে পারবে না। আপনার কথা যেন ঠিক হয়। আমিও জীবনকে মারার কথা প্রথমে খুশি হয়েছি, পরে ভাবলাম ও তো এখনো বেঁচে আছে। যদি সুস্থ হয়ে আমাদের সাথে খারাপ কিছু করে? ওটা নিয়ে চিন্তা করো না, আল্লাহ সবসময় তোমাদের পাশে আছে। শুধু ওই মাফিয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে, আল্লাহ ছাড়া যেন কেউ ওই মাফিয়ার কোনো ক্ষতি করতে না পারে। তারপর পড়া শুরু করলাম। আজকে তাদের খুশি দেখে তাড়াতাড়ি ক্লাস শেষ করে বাইরে চলে আসলাম। কলেজ ছুটি হওয়ার পর বাইকের কাছে আসার পর প্রেমা আমার সামনে আসলো। তখন আমাকে বলল, তুমি আমাকে একটু বাসার সামনে নামিয়ে দিবে? আজকে আমি গাড়ি নিয়ে আসিনি। প্রেমা, তোমার ব্যবহার হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? আমি তোমার স্যার, সেটা কি তুমি জানো না? আমি আর পারবো না আপনাকে আপনি করে বলতে। আমি এখন থেকে তুমি করে বলবো। প্রেমা, তুমি কি চাও আমি এই কলেজ থেকে চলে যাই? না, এটা আমি চাই না। তাহলে আমাকে সম্মান দিয়ে কথা বলবে। কলেজের ছাত্রছাত্রী যেভাবে কথা বলে তুমিও আমার সাথে সেভাবে কথা বলবে। দূর স্যার, আমি আপনার সাথে এতক্ষণ মজা করছি। আমি চেয়েছি আপনাকে তুমি করে বললে আপনি কেমনভাবে রিয়াক্ট করেন। আমি কি তোমার ছোট যে আমার সাথে মজা করবে? এমন মজা আর কখনো করবে না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। ইটস ওকে। প্লিজ স্যার, আমাকে একটু বাসার সামনে নামিয়ে দিন না, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, চলো।
কিন্তু কোনো দুষ্টুমি করতে পারবে না। ঠিক আছে, করব না। বাইক ওঠার পর প্রেমা উঠলো, তখন আমাকে বলল, স্যার, আমি তো কখনো বাইকে উঠিনি, এখন তো আপনাকে ধরতে হবে। ঠিক আছে, তুমি আমার ঘাড়ে হাত দাও। আমার কথা মতো প্রেমা আমার ঘাড়ে হাত রাখলো। প্রেমার হাত ঘাড়ে দেওয়ার পর শরীর দিয়ে হঠাৎ বিদ্যুৎ বয়ে গেল। এই প্রথম কোনো মেয়েকে বাইকে করে নিয়ে যাচ্ছি। আমি বাইক চালাতে লাগলাম, তখন প্রেমা বলল, স্যার, আপনার আব্বু কি করেন? সেটা জেনে তুমি কি করবে? এমনি জিজ্ঞেস করলাম আর কি, বলুন না স্যার। আমার আব্বু কিছুই করে না, বড় বোন তার জামাইয়ের সাথে থাকে। আমার টাকা দিয়ে আব্বু আম্মু চলে। আমি মনে মনে বললাম, আমার বাবার যা কিছু আছে তার 10 ভাগের 1 ভাগ তোমার বাবার নেই। ও, আপনার অনেক কষ্ট হয় তাই না স্যার? আমার কোনো কষ্ট হয় না, আল্লাহ দিলে বাবা মাকে নিয়ে অনেক সুখে আছি আমি। প্রেমা মনে মনে বলে, তাহলে আমাকে বিয়ে করে নাও, আমাকে বিয়ে করলে তোমার কোনো কিছু অভাব থাকবে না। প্রেমা মনে মনে বলে, আমাকে বিয়ে করে নাও, আমাকে বিয়ে করলে তোমার কোনো কিছুর অভাব থাকবে না। ও স্যার, আমার বাসা চলে এসেছে, এটাই আমাদের বাসা। আমি বাইক তাদের বাসার সামনে দাঁড় করালাম। প্রেমা বাইক থেকে নামলো এবং বলল, স্যার, আমাদের বাসায় আসুন। আজকে যাব না, অন্য একদিন যাব। এটা কেমন করে হয়? বাসার সামনে থেকে চলে যাবেন? রাগ করো না, আরেকদিন ঢুকবো বাসার ভেতরে। আমার বাসায় একটু কাজ আছে। কাজ থাকলে তো আর জোর করা যাবে না, তবে আমার একটা রিকোয়েস্ট রাখবেন। কি রিকোয়েস্ট বলো? আপনি একটু চোখটা বন্ধ করুন। ঠিক আছে, করলাম। আমি চোখ বন্ধ করার পর প্রেমা এমন কিছু করবে সেটা আমি কখনো ভাবিনি। আমি চোখ বন্ধ করার পর প্রেমা এমন কিছু করবে সেটা আমি কখনো ভাবিনি। আমি চোখ বন্ধ করার সাথে সাথে প্রেমা আমার গালে একটা চুমু দিয়ে দৌড় দিয়ে ভেতরে চলে গেল। প্রেমা এটা কি করলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি আর কোনো কিছু চিন্তা না করে বাসায় যেতে লাগলাম। এবার আপনাদের আসল ঘটনা খুলে বলি। গতকাল রাতে নাজিম আমার সাথে দেখা করে। জীবনের কথা ওকে জিজ্ঞেস করলাম, সে আমাকে অনেক কিছু খুলে বলে। তারপর আমি নাজিম আর রাফিকে বলছি জীবনকে রাতে একটু আদর করে আসতে। এমন আদর করতে বলেছি যেন 2 মাস আগে সুস্থ না হয়। আর একটা কাগজে লিখে দিতে বলেছি, মাফিয়া ইজ ব্যাক। এটা যেন রনি দেখতে পায়, আর এই এলাকায় সবাই যেন বুঝতে পারে মাফিয়া তাদের এলাকায় আছে, তাই ওরা চিন্তামুক্ত থাকতে পারবে। এই ছিল গতকাল রাতের কাহিনী। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। রাফি এবং তার গুলোকে একটা জায়গায় পাঠিয়েছে, তাই ওরা বাসায় নেই। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসলাম। হঠাৎ দেখি মোবাইল ফোন বাজতে চলছে। হাতে নিয়ে দেখি আম্মু ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আমি তো ভালো আছি। তোকে যেটা বলার জন্য ফোন দিয়েছি, রাইসা ওর জামাই সহ আজকে বাসায় এসেছে। তুই কি কিছুদিনের ছুটি নিয়ে আসতে পারবি? আপু বাসায় আসছে, আমাকে তো একটুও বললো না। আমাদেরকেও বলে আসেনি, হঠাৎ করে চলে এসেছে। ও, আমি কালকে 2 দিনের ছুটি নিয়ে আসবো। ঠিক আছে, আমি এখন ফোন রাখি, সকালে সাবধানে চলে আসিস। ঠিক আছে, এটা বলে ফোন কেটে দিলাম। তারপর একজনের কাছে ফোন দিয়ে কিছু কথা বলে ফোন কেটে একটা ঘুম দিলাম। রাতে খাবার খেয়ে রুমে এসে প্রিন্সিপাল স্যারকে ফোন দিলাম। কিছুক্ষণ পর ধরলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি রাসেল, তুমি কেমন আছো? আর হঠাৎ ফোন দিলে যে? আমি ভালো আছি স্যার। আসলে স্যার, আমার 2 দিনের ছুটি লাগবে। বড় আপু আজ 2 বছর পর বাসায় এসেছে। বড় আপু তার জামাইয়ের সাথে এতদিন কানাডা ছিল। ঠিক আছে, 2 দিনের বেশি যেন না হয়, সামনে কিন্তু পরীক্ষা আসছে। ঠিক আছে স্যার, আমি সময় মতো চলে আসবো। এখন তাহলে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। এই বলে প্রিন্সিপাল স্যার ফোন কেটে দিল। আমি এবার রাফিকে ফোন দিলাম। রাফি ফোন ধরে বলল, জি ভাই বলেন। নাজিম কি তোর সাথে আছে? জি ভাই, নাজিম আমার সাথে, কথা বলবেন? সমস্যা নেই, তুই মোবাইলে লাউড স্পিকার দে, আমি কি বলি মন দিয়ে শুনবি। বলেন ভাই। শোন, আমি কালকে 2 দিনের জন্য বাসায় যাব। তোরা ভালো করে রনির খোঁজ খবর রাখবি। সে কোথায় যায়, কি করে, আমাকে সব খবর দিবি। ওকে ফোর্স করলে আসল মানুষটাকে পেয়ে যাব, এটা আমার মনে হয়। ওই মানুষটার সাথে রনির সাথে যোগাযোগ আছে মনে হয়। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই এলাকার ছেলে, আল্লাহ রহমে সব রাস্তাঘাট চিনি। আমরা আসল মানুষটাকে খুঁজে বের করব। ঠিক আছে, তোরা কাজে লেগে পড়, আমি এখন ঘুমাবো। সকাল সকাল রওনা দিতে হবে।
এ বলে ফোন কেটে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন একটা রিক্সা নিয়ে বাস কাউন্টারে চলে আসলাম। একটা টিকিট কেটে বাসে উঠলাম। প্রায় 5 ঘন্টা পর নিজের বাসার সামনে চলে আসলাম। দারোয়ান চাচা আমাকে দেখে সালাম দিল, আমি ওনাকে সালাম দিলাম। চাচার সাথে কিছুক্ষণ কথা বলে দরজার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে আম্মু বলল, কিরে বাবা, তুই আসছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, আসতে কোনো অসুবিধা হয়নি। এখন বলো, আপু, দুলা ভাই এবং আমার বুড়িটা কোথায়? রাইসা ওর মেয়েকে রুমে দুধ খাওয়াচ্ছে, আর ওর জামাই তোর আব্বুর সাথে অফিসে গেছে। ওকে, তাহলে আমি আপুর সাথে দেখা করে আসি। এই বলে আপুর রুমের সামনে চলে আসলাম। এসে বললাম, আপু, ভেতরে আসতে পারি? আরে রাসেল, তুই কখন আসলি? আয় ভিতরে আয়। আমি মাত্র আসলাম। তুই এমন করলি কেন? কাউকে না জানিয়ে আসলি যে? আসলে আমি সবাইকে সারপ্রাইজ দিতে বলি নাই। এখন বল, কেমন আছিস? আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমার ভাগ্নি কি ঘুমিয়ে গেছে? আমিও ভালো আছি। আর তিথিকে দুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ও, তা কতদিন থাকবি এবার? এবার 1 মাসের মতো থাকবো। আচ্ছা, আমাকে একটা কথা বলবি? কি কথা আপু? তুই হঠাৎ অফিস ছেড়ে কলেজে শিক্ষকতা করতে গেলি কেন? আমার অফিস দেখাশোনা করতে ভালো লাগে না, তাই শিক্ষকতার চাকরি নিয়েছি। কলেজ ছাত্রছাত্রী পড়াতে অনেক ভালো লাগে। তুই জানিস না, আব্বুর একা অফিস চালাতে কষ্ট হয়। আরে আব্বুর কোথায় কষ্ট হচ্ছে? সাথে তো সিফাত আর নয়ন আছে, তারা দুজনে তো সব কিছু দেখে রাখে। ও, তোকে দেখে মনে হচ্ছে তুই এখনো ফ্রেশ হোস নাই। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নিচে আছি। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আপু নিচে চলে গেল। আমি আমার রুমে এসে দেখি রুমটা আগের মতোই আছে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আব্বু আর দুলাভাই তারা অফিস থেকে চলে এসেছে। দুলাভাই আমাকে দেখে বলল, কেমন আছো শালা বাবু? আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো দুলাভাই? আমিও ভালো আছি। তা বয়স তো আর কম হলো না, এবার কি বিয়ে শাদী করবে না? এখন না দুলাভাই, আরও 1 বছর পরে করব। তখন বুড়ো বয়সে তোকে কেউ মেয়ে দিবে? অবশ্যই দিব। আমি দেখতে কি খারাপ? তুই দেখিসনি তোর বিয়ের সময় সব মেয়ে আমার দিকে তাকিয়েছিল? তুই আমার বিয়ের সময় বাদরের মতন লাফালাফি করছিস, তাই সব মেয়ে তোর দিকে তাকিয়েছিল। কিরে আপু দুলাভাইকে পেয়ে তোর এই বুড়ো বাপকে ভুলে গেলি? আমার বন্ধুকে কি আমি ভুলতে পারি? আপু দুলাভাইকে অনেকদিন পর দেখছি তো, তাই তোমার কথা ভুলে গেছে। এখন বলো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। সিফাত আর নয়ন ঠিকভাবে কাজ করে? তারা আছে দেখে তো আমি চিন্তামুক্ত আছি, অফিস থেকে চলে আসতে পারছি। হঠাৎ আম্মু সবার সামনে এসে বলল। অনেক কথা হয়েছে, সবাই খাবার খেতে আসো। তারপর সবাই একসাথে খাবার খেতে চলে আসলাম। আমি খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। পরের দিন কলেজের গেট দিয়ে ঢুকে ভেতরে গিয়ে দেখি কলেজের মাঠে সকল ছাত্রছাত্রী ভিড় করে আছে। আমি একটু ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখি প্রেমা একটা মেয়েকে মারছে, কিন্তু কেউ কিছু বলছে না। আমি প্রেমার সামনে গেলাম। প্রেমা আমাকে দেখে ওই মেয়েটাকে মারা বন্ধ করে দিল। তখন আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে প্রেমা? তুমি ওকে এভাবে মারছো কেন? কি করেছে ও? আর তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? সবাই ক্লাসে যাও। আমার কথা শুনে সকল ছাত্রছাত্রী ক্লাসে চলে গেল। তখন প্রেমা বলল, ও আমাকে বলে আপনাকে নাকি ভালোবাসে, তাই ওকে উচিত শিক্ষা দিচ্ছি। আমাকে ভালোবাসলে তোমার সমস্যা কি? আমার অনেক সমস্যা। ও আপনাকে ভালোবাসতে পারবে না, আপনি শুধু আমার। কেউ আপনাকে ভালোবাসে কথাটা বললে তার চোখ দুটি তুলে নিব। তাই বলে তুমি ওকে এভাবে মারবে? মেরেছি, বেশ করেছি। আমার ভালোবাসার দিকে চোখ তুলে তাকালো কেন? আমি কি বলেছি আমি তোমাকে ভালোবাসি? তাহলে তুমি এমন করলে কেন? আপনি আমাকে বলেননি, কিন্তু আমি ছাড়া আপনাকে কারো হতে দিব না আমি। তুমি আসলেই একটা পাগল, তোমার ডাক্তার দেখাতে হবে। আমাকে ডাক্তার দেখালে কিছু হবে না। ধুর, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি প্লিজ কিছু মনে করো না। মেয়েটি ঠিক আছে বলে ক্লাসে চলে গেল। তখন প্রেমা আমাকে বলল, আপনি ওর কাছে ক্ষমা চাইলেন কেন? আর আপনি এই 2 দিন কলেজে আসলেন না কেন? কোথায় গেছেন আপনি? আমি বাড়িতে গেছি, তাই কলেজে আসি নাই। আচ্ছা, তুমি ওই দিন এমনটা করলে কেন? তখন প্রেমা বলল, আপনি কিসের কথা বলছেন স্যার? আমাকে ওই দিন চোখ বন্ধ করতে বলে তুমি আমাকে চুমু দিয়ে দৌড় দিয়ে ভেতরে গেলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আপনাকে চুমু দিয়েছি। প্লিজ প্রেমা, তুমি এমন পাগলামি করো না। লেখাপড়ায় মন দাও। তোমার আব্বু আম্মু জানতে পারলে
আমাকে কলেজ থেকে বের করে দিবে, আর সেটা কি তুমি চাও? সেটা আমি কখনো চাই না। এখন কোনো কথা না বলে আমার শর্তের উত্তর দাও। ঠিক আছে, আমি রাজি। তবে তোমাকে আমি প্রতি শুক্রবার ঘুরতে নিয়ে যাব আর বিকালে তোমাকে পড়াবো। ঠিক আছে, সমস্যা নেই। এখন ক্লাসে আসুন। এই বলে প্রেমা চলে গেল। আমি আর কোনো কথা না বলে কলেজের ভিতরে ঢুকে অফিসের রুমে গেলাম। এবার আপনাদের একটা কথা বলি, আসলে প্রেমাকে প্রথম দেখায় আমিও ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে এখন বলছি না, কারণ আমি যে কলেজে শিক্ষকতা করতে আসছি সেটা শেষ না করা পর্যন্ত ওকে মনের কথা বলবো না। এ কারণে প্রেমাকে বেশি কিছু বলি না, কিন্তু প্রেমার পাগলামি দিন দিন বেড়ে যাচ্ছে। না জানি ওকে পড়াতে গিয়ে আমার সাথে কি করে। আর কিছু না ভেবে ক্লাসে চলে গেলাম। সবাই দাঁড়িয়ে সালাম দিল। সালামের উত্তর নিয়ে সবাইকে বসতে বললাম। তারপর পড়া শুরু করলাম। প্রেমা আমার দিকে তাকিয়ে আছে। ও আমার দিকে তাকালে কেমন যেন ওর মায়ায় পড়ে যায়। তো যাই হোক, ক্লাস শেষ করে অফিস রুমে চলে আসলাম। কলেজ ছুটি হওয়ার পর বাইরে এসে বাইক নিয়ে আসতে আবার প্রেমা আমার সামনে আসলো। তখন আমি বললাম, কী ব্যাপার প্রেমা, তুমি আমার সামনে কেন আসলে? আপনি আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসুন। প্রেমা, এটা কিন্তু শর্তের মধ্যে ছিল না। আমি কিছু জানি না, আপনি আমাকে বাসায় দিয়ে আসবেন। তোমার পাগলামি দিন দিন বাড়ছে। তোমাকে প্রথম দেখে তো এমন মনে হয়নি। আপনি জানেন না, আমার অনেক রাগ। আজ পর্যন্ত কোনো ছেলেকে ভালোবাসিনি, কিন্তু আপনাকে দেখার পর অনেক ভালো লেগেছে, তাই তো আপনার সাথে পাগলামি করি। তোমার সাথে কথাই পারবো না, এখন নামো। তোমার বাসায় চলে এসেছে। দূর, এত তাড়াতাড়ি বাসা চলে এসেছে? বিকেলে ঠিক টাইমে বাসায় চলে আসবেন। ঠিক আছে, কিন্তু তোমার আব্বুর কাছে কি বলেছো আমার কথা? কি? আমি যে আপনাকে ভালোবাসি সে কথা নাকি? দূর, আমি বলছি আমি যে তোমাকে পড়াবো, এটা কি তোমার আব্বুকে বলেছো? এটা আমি 2 দিন আগেই বলে রেখেছি আব্বুকে। আব্বু রাজি হয়েছে। আমি বলছি আপনি 2-3 দিন পর পড়াতে আসবেন। ঠিক আছে, আমি এখন বাসায় যাচ্ছি। সাবধানে যাবেন। আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। প্রেমার সাথে এভাবে কথা না বললে কিছু একটা করে ফেলবে। তার আব্বু যদি জানে আমার জন্য তার মেয়ে এমন করেছে, তাহলে আমাকে কলেজ থেকে বের করে দিবে। কলেজ থেকে বের হয়ে গেলে আমি কাজটা করতে পারবো না। এখন রাস্তা দিয়ে আসলে সবাই আমাকে চেনে। আমি একজন কলেজ শিক্ষক, তাই কেউ আমাকে সন্দেহ করতে পারবে না। আর আমি কি কাজের জন্য এখানে আসা সেটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে দেখি রাফি অনেকগুলো ফোন দিয়েছে, তাই আমি রাফিকে ফোন দিলাম। বল, ফোন দিয়েছিস কেন? ভাই, আজকে রনিকে দেখলাম তার ভাই জীবনকে দেখতে এসেছে হাসপাতালে। রনি হাসপাতালে ঢোকার কিছুক্ষণ পর আরো 2টা গাড়ি আসে হাসপাতালের, কিন্তু ওই 2টা গাড়ি থেকে এখনো কোনো লোক বের হয়নি। গাড়ি 2টা কি এখনো আছে? জি ভাই, এখনো আছে, কিন্তু রনি এখনো হাসপাতাল থেকে বের হয়নি। আমার মনে হয় রনির সাথে কেউ ছদ্মবেশে হাসপাতালের ভেতরে ঢুকছে। তুই আর নাজিম হাসপাতালের ভেতরে ঢুকে দেখ, তবে তোদের যেন চিনতে না পারে। ঠিক আছে ভাই, আমরা ভিতরে ঢুকে পরে আপনাকে সবকিছু জানাবো। এই বলে রাফি ফোন কেটে দিল। আমি মোবাইল বালিশের পাশে রেখে একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইক নিয়ে প্রেমাদের বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর কাজের বুয়া এসে দরজা খুলে দিল। তখন আমাকে বলল, আপনি কে? কাকে চাই? জি, আমি এই বাড়ির মালিকের মেয়েকে পড়াতে আসছি। ঠিক আছে, ভিতরে আসুন। আমি ভেতরে ঢুকে দেখি একজন বাবার বয়সী লোক সোফায় বসে কফি খাচ্ছে আর পেপার পড়ছে। দেখে মনে হচ্ছে প্রেমার আব্বু। আর তখন আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আসলে আঙ্কেল, প্রেমা আমাকে আসতে বলল। আমি হচ্ছে ওর কলেজের শিক্ষক। ওহ, তার মানে তুমি রাসেল। প্রেমা আমাকে তোমার কথা বলেছে। তা তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? তো আপনি কেমন আছেন? আমি ভালো আছি। যাও, প্রেমা তার রুমে আছে। আঙ্কেল, ও রুম কোনটা? আমি তো চিনি না। উপরে গিয়ে ডান হাতের পাশের রুমটা প্রেমার। ওকে আঙ্কেল। এই বলে আমি উপরে চলে আসলাম। আঙ্কেলের কথা মতো রুমের সামনে গিয়ে দরজা টোকা দিলাম, কিন্তু প্রেমা কোনো কথা বলছে না। তাই আর কিছু না ভেবে রুমের ভেতরে ঢুকে গেলাম। রুমের ভেতরে চারপাশে তাকিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। দেখি আমার ছবি প্রেমার রুমের চারপাশে সাজিয়ে রেখেছে, কিন্তু প্রেমা এই ছবিগুলো কোথা থেকে তুললো আমার মাথায় কিছুই আসছে না। হঠাৎ ওয়াশরুম থেকে প্রেমা বেরিয়ে আসলো। তাকে দেখে আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। প্রেমা আমাকে দেখে বলল, আরে স্যার, আপনি চোখ বন্ধ করলেন কেন? তুমি বুঝো না আমি চোখ বন্ধ কেন করেছি? বুঝলে কি আর আপনাকে বলতাম স্যার? তুমি আগে জামা কাপড় চেঞ্জ করো, আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি। জামা কাপড় পরা হলে আমাকে ডাক দিও।
এই বলে যেই না আমি রুম থেকে বেরিয়ে আসবো, তখন প্রেমা যেটা করলো আমি সেটা কখনো কল্পনাও করতে পারি নাই। এটা বলেই যেই না রুম থেকে বেরিয়ে আসবো, তখন প্রেমা যেটা করলো সেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমি বের হয়ে আসতেই প্রেমা আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমি তাকে ছাড়তে চাচ্ছি, কিন্তু প্রেমা আমাকে জোর করে কিস করতে লাগলো। অনেক জোরাজোরি করে 2 মিনিট পর প্রেমা আমাকে ছেড়ে দিল। প্রেমা, তুমি এটা কি করলে? তুমি ভুলে যেও না আমি তোমার শিক্ষক। আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি আপনার ঠোঁটের দিকে তাকিয়ে। তাই বলে তুমি আমাকে এভাবে কিস করবে? করেছি, বেশ করেছি, কারণ আমি আপনাকে ভালোবাসি। তুমি এই কারণে আমাকে বাসায় এসে তোমাকে পড়াতে বলেছো? ঠিক ধরেছেন। তুমি এরকম করলে আমি তোমাকে পড়াতে আসবো না। সেটা আপনি কখনো করবেন না স্যার। মানে তুমি কি বলতে চাও? মানে হলো আপনিও আমাকে ভালোবাসেন। তুমি এটা ভুল ভাবছো, আমি তোমাকে ভালোবাসি না। মনে মনে বললাম, তোমাকে তো প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। যদি আপনি আমাকে ভালো না বাসতেন তাহলে আমার এরকম অত্যাচার সহ্য করতেন না। তুমি আমার ছাত্রী, তাই তোমাকে কিছু বলি না। আমি জানি তুমি এসব আবেগে করছো, কিছুদিন পর এমনি ঠিক হয়ে যাবে। আমি এসব আবেগে করছি না। আচ্ছা, আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো, আপনি আমাকে পছন্দ এবং ভালোবাসেন না? তুমি একটু বেশিই কথা বলছো। তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে পড়তে বসো। এখন কথা ঘোরাচ্ছেন কেন? সত্যি করে বলুন তো, আপনি আমাকে মনের কথা খুলে বলছেন না কেন? আমি তোমাকে ভালোবাসি না, তারপরেও তুমি এমন করছো কেন? আমি কিন্তু চলে যাবো এখন। ঠিক আছে, আমি জামা কাপড় চেঞ্জ করছি, আপনি বাইরে গিয়ে দাঁড়ান। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলাম। মনে মনে বললাম, খাচ্চুনি আমার মনের কথা কিভাবে বুঝতে পারলো। কিছুক্ষণ পর প্রেমা রুমে যেতে বলল। রুমে গিয়ে দেখি প্রেমা পড়ার টেবিলে বসে আছে। আমি একটা বই হাতে নিয়ে তাকে পড়াতে লাগলাম। প্রেমা তো পড়ছে না, সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে। কোনো রকম পড়িয়ে তার আব্বুকে বলে বাসায় থেকে বেরিয়ে আসলাম। পড়াতে পড়াতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি মোবাইল বাজছে। মোবাইল হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। 2-3 বার রিং হওয়ার পর ধরলাম। তখন ওই পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ঠিকমতো বাসায় গেছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, মাত্র বাসায় আসলাম। এখন বলো, আমার নাম্বার কোথায় পেয়েছো? আপনার মোবাইল থেকে নিয়েছি স্যার। আমার মোবাইল তো আমার সাথেই ছিল, তুমি কিভাবে নিলে? আরে আমি যখন জামা কাপড় চেঞ্জ করব তখন আপনি মোবাইলটা আমার রুমে রেখে বাইরে গেছেন, তখন আপনার ফোন থেকে নিয়েছি। কিন্তু আমার মোবাইল তো লক করা ছিল, তুমি নিলে কেমন করে? স্যার, আপনি কি নাম দিয়ে মোবাইল লক করেছেন সেটা আমি জানি। এখন বলুন, আমার নাম দিয়ে লক করেছেন কেন এবং আমার ছবি মোবাইলে সেভ করে রেখেছেন কেন? এই যা, প্রেমা তাহলে সব কিছু জেনে গেছে। আসলে একদিন লুকিয়ে প্রেমার একটা ছবি তুলেছি, সেটা মোবাইলের সামনে সেভ করে রেখেছি, আর প্রেমার নাম দিয়ে মোবাইল লক করেছি। তখন আমি বললাম, আচ্ছা তাহলে তুমি আমাকে বলো, তুমি জানলে কেমন করে আমি যে তোমার নাম দিয়ে লক করে রেখেছি? আমার ছবি প্রোফাইলে দেখে বুঝতে পারলাম আপনি আমাকে ভালোবাসেন। তখন লক খুলতে প্রথমে আপনার নাম দিয়েছি, কিন্তু কোনো কাজ হলো না। আর মনে মনে বলি, আমার নাম দিয়ে দেখি তো। তখন আমার নাম দেয়া সাথে সাথে লক খুলে গেল। এই তো যখন ভালোবাসেন, তাহলে বলছেন না কেন? আসলে তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি। পরে ভাবলাম তুমি আমার ছাত্রী, এটা কি তোমার আব্বা আম্মু মেনে নিবে, তাই তোমাকে বলি নাই। আজ পর্যন্ত কোনো মেয়েকে আমার ভালো লাগেনি, একমাত্র তোমাকে দেখে আমার অনেক ভালো লাগে। প্লিজ, আপনি আমার সাথে একটাবার দেখা করতে পারবেন? কিছুক্ষণ আগেই তো তোমার বাসা থেকে আসলাম, এখন আবার কেন যাব? আসলেই দেখতে পাবেন। প্লিজ, আপনি না করবেন না? যদি তোমার আব্বু আম্মু কিছু বলে তখন কি বলবো? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি দরজার সামনে আপনার জন্য অপেক্ষা করব, আর আমি আব্বু আম্মুকে অন্য কিছু বলে মানিয়ে নিব। ঠিক আছে, আমি আসছি। এই বলে ফোন কেটে দিলাম। তারপর একটা জামা গায়ে দিয়ে খালার কাছে বলে বাসা থেকে বেরিয়ে আসতেই মোবাইলটা বেজে উঠল। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাফি ফোন করেছে। তখন আমি কল রিসিভ করে বললাম, রাফি বল। ভাই, আপনি একটু আমাদের সাথে দেখা করতে পারবেন? অনেক জরুরি কথা আছে। কি কথা বল? ভাই, কথাগুলো সামনাসামনি বললে ভালো হবে। ঠিক আছে, তুমি লোকেশন ট্যাগ করো, আমি আসছি। ঠিক আছে ভাই। আমি ফোনটা কেটে দিয়ে প্রেমাকে ফোন দিলাম। প্রেমা কল রিসিভ করার পর আমি বললাম, প্লিজ তুমি রাগ করো না, আমার একটা জায়গাতে যেতে হবে এখনই। তোমার সাথে কাল বিকালে দেখা করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই বলে প্রেমা কল কেটে দিল। আমি জানি প্রেমার মনটা খারাপ হয়ে গেছে। কি করব আমি যে কাজে আসছি সেটা শেষ করতে হবে। আমি মোবাইলে লোকেশন দেখে রাফির জায়গা মতো চলে আসলাম। আমি গিয়ে দেখি রাফি আর নাজিম এবং তাদের কিছু লোক দাঁড়িয়ে আছে। আমি তাদের সামনে যাওয়ার পর আমাকে সালাম দিল। তখন রাফি বলল, ভাই, আপনি যাকে খুঁজতে এসেছেন তাকে আমরা পেয়ে গেছি। আপনার কথা মতো আমরা হাসপাতালের ভিতরে ছদ্মবেশে ঢুকেছি। জীবনের কেবিনের সামনে গিয়ে দরজা হালকা সরিয়ে ওই লোকটাকে দেখলাম জীবনের সাথে কথা বলছে।
ওই লোক রনির সাথে হাসপাতালে ঢুকেছে। পরে যে দুইটা গাড়ি এসেছে ওই দুটো খালি গাড়ি ছিল এবং ওই লোকটার ছিল। এখানে আপনাদের ওই লোকটার নাম বলছি না, কারণ তাকে সামনাসামনি ধরার পর নাম বলবো, তাই কথায় কথায় ওই লোকটা বললাম। তো যাই হোক, গল্পে আসি। এখন ওরা কোথায়? ভাই আমরা ওই লোকটাকে দেখার পর হাসপাতাল থেকে বাহিরে চলে আসি, তারপর বের হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রনি সহ ওই লোকটা বেরিয়ে আসলো। আমরা ওদের পিছু নেই। হঠাৎ তারা এই জায়গায় আসার পর হেলিকপ্টারে করে কোথায় যেন চলে যায়। সাথে কি রনি গেছে? না ভাই, রনি ওর লোক নিয়ে বাসায় ফিরে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু সেফে থাকো, যা করার আমি করছি। আমি বাসায় যাচ্ছি, কোনো খবর পেলে আমাকে জানাবে। ওকে ভাই। তাদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে একজনের সাথে কিছু কথা বলে প্রেমাকে ফোন দিলাম, কিন্তু প্রেমার মোবাইল বন্ধ বলছে। মনে হয় আমার উপর রাগ করে মোবাইল বন্ধ করে দিয়েছে। দেখতে দেখতে 15 দিন চলে গেল। প্রেমা এখন আমার সাথে কথা বলে না, আমাকে এড়িয়ে চলে। কিন্তু কোনো মেয়ের সাথে কথা বললে চোখ মুখ লাল করে ফেলে। আমি জানি প্রেমা আমার উপর অভিমান করে আছে, আর আমিও বেশি জোর করছি না, কারণ সামনে তাদের পরীক্ষা চলে এসেছে। প্রেমা এখন পড়ালেখায় মন দিয়েছে। পরীক্ষা শেষ হোক, তারপরে ওকে সব কিছু খুলে বলবো। হঠাৎ মোবাইলে ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে বলল, রাসেল, ওই শালাকে খুঁজে পেয়েছি। এখন কি তাকে ধরবো? না, রনি আর ওকে একসাথে ধরবো। এখন কিছু করা যাবে না, আগে পরীক্ষা শেষ হোক, তারপর একসঙ্গে যাব। ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই হবে। এখন কি করিস? খাওয়া দাওয়া করে রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপছি। ঠিক আছে, তুই ভালো থাকিস, পরে কথা হবে। ওকে, তুইও ভালো থাকিস, আল্লাহ হাফেজ। এই বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গেট দিয়ে ঢুকে ভেতরে গিয়ে দেখি প্রেমা একটা ছেলের সাথে দাঁড়িয়ে এসে কথা বলছে। এটা দেখে বুকে বাম পাশে কামড় দিয়ে উঠলো। প্রেমা আমাকে দেখে ওই ছেলের হাত ধরে কথা বলছে। আমি ওদের থেকে চোখ সরিয়ে অফিসের রুমে চলে আসলাম। প্রিন্সিপাল স্যারের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে আসলাম। ক্লাসে ঢুকে দেখি প্রেমা আর ওই ছেলে একসাথে বসে হেসে হেসে কথা বলছে। আমি ক্লাসে ঢোকার পর ওই ছেলেটা তার সিটে গিয়ে বসলো। আমি কোনো কথা না বলে পড়াতে শুরু করলাম। ও আপনাদের তো একটা কথা বলতে ভুলে গেছি, প্রেমাকে পরের দিন পড়াতে যাওয়ার পর প্রেমা আমাকে আসতে মানা করে দিয়েছে। আর আমার জন্য ভালো হয়েছে, তাকে পড়াতে গেলে আমি কাজের কথা ভুলে যাই। আমি এর ফাঁকে প্রায় কাজটা এগিয়ে ফেলছি, শুধু এখন সময়ের অপেক্ষা। পড়ার ফাঁকে ফাঁকে প্রেমার দিকে তাকিয়ে দেখি, কিন্তু প্রেমা আমার দিকে তাকাচ্ছে না। তার মানে কি প্রেমা আমাকে এখন আর ভালোবাসে না? আমাকে কলেজ ছুটি হওয়ার পর প্রেমার সাথে কথা বলতে হবে। কোনো রকমে আমি ক্লাস শেষ করে বেরিয়ে আসলাম। তারপরে আরও অন্য ক্লাসগুলো শেষ করলাম। কলেজ ছুটি হওয়ার পর বাইরে আসার পর দেখি প্রেমা আর ওই ছেলেটা বেরিয়ে আসছে। তখন আমি তাদের সামনে গিয়ে বললাম, প্রেমা, তোমার সাথে কিছু কথা আছে। স্যার, আমি কি থাকবো নাকি চলে যাব? তুমি চলে যাও। ঠিক আছে প্রেমা, তুমি থাকো, আমি বাসায় গেলাম। না ফারহান, দুজনে একসাথে যাব। স্যার আপনি কি বলবেন বলুন। আমি তোমার সাথে একা কথা বলতে চাই। স্যার আমার হাতে সময় নেই, আমার বাসায় যেতে হবে, আপনি তাড়াতাড়ি বলুন। ঠিক আছে, যেহেতু তোমার তাড়া আছে তাহলে আর বলবো না, তুমি যেতে পারো। প্রেমা আর কোনো কথা না বলে ফারহানের সাথে কলেজ থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। প্রেমার কথাগুলো শুনে অনেক কষ্ট পেলাম। আমি আর দাঁড়িয়ে না থেকে বাসায় চলে গেলাম। কোনো রকম আজকে দিনটা শেষ করলাম। পরের দিন কলেজ গেট দিয়ে ঢুকে সামনে যেটা দেখলাম সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আরে আপনারা খারাপ কিছু ভাববেন না। আমি দেখি ফারহান একটা গোলাপ ফুল নিয়ে প্রেমার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছে। আমি দূরে দাঁড়িয়ে প্রেমার রিয়াকশান দেখছি, দেখি প্রেমা কি করে। আমি মনে করছি প্রেমা ফুল নিবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। প্রেমা ফারহানের কাছ থেকে ফুলগুলা নিল। তারপর প্রেমা যেটা করলো সেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। প্রেমা গোলাপ ফুল হাতে নিয়ে একটা চুমু খেলো, তারপর ফারহানের হাত ধরে ক্লাসের ভেতরে চলে গেল। তার মানে প্রেমা এখন আর আমাকে ভালোবাসে না। আমি মনে করেছি প্রেমা আমার উপর অভিমান করে আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করছে, কিন্তু না, প্রেমা এখন আর আমাকে ভালোবাসে না। ঠিক আছে, প্রেমা যখন আমার সাথে সুখী না, তাহলে তাকে আর জোর করব না। আমার কাজটা শেষ হলে এলাকা থেকে চলে যাব। আমি আর দাঁড়িয়ে না থেকে অফিস রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ক্লাসে চলে আসলাম। মনটা অনেক খারাপ হয়ে গেল। আমাকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। তারপর সবাইকে পরীক্ষার জন্য কিছু নোট দিলাম এবং সবাইকে বুঝিয়ে দিলাম পরীক্ষা আরও 2 দিন পরে। প্রেমা আমার দিকে একবার তাকালো না। কোনো রকম ক্লাসটা শেষ করে অফিসে চলে আসলাম। দেখতে দেখতে পরীক্ষার আজকের শেষ দিন। প্রেমা আমার সাথে আর কথা বলে নাই, সবসময় ওই ফারহানের সাথে কথা বলতো। সবাই পরীক্ষা শেষ করার পর বেরিয়ে এসে দেখি 4-5টা গাড়ি কলেজের ভেতরে ঢুকলো। তারা আর কেউ নয়, রনি মাস্তান এবং ফাহাদ মাস্তান। এবার আপনাদের বলি, আমি যার খোঁজে এসেছি সে হচ্ছে ফাহাদ মাস্তান। ওকে মারার জন্য এলাকায় আসা,
কি করেছে ফাহাদ মাস্তান তা কিছুক্ষণ পরে জানতে পারবেন। আমি রনিয়া এবং ফাহাদের সাথে আরও দুইটা ছেলেকে দেখে একটা মুচকি হাসি দিলাম। তারা আর কেউ নয়, রাফি এবং নাজিম। রনি আর ফাহাদকে দেখে কলেজের সকল ছাত্রছাত্রী এক জায়গায় দাঁড়িয়ে দেখতে লাগলো। সবার ভিতরে ভয় ঢুকে গেছে। আমি তাদের সামনে যাওয়ার পর রনি বলল, তুই কি মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? শুনেছি তুই নাকি আমার চাচাতো ভাই ফাহাদকে মারতে এসেছিস। তখন ফাহাদ মাস্তান বলল, তুই আমাকে মারতে আসলি কেন? আমি তোর কি ক্ষতি করেছি? আজ থেকে 6 মাস আগে তুই একটা পরিবারকে সবার সামনে গুলি করে মেরেছিলি, সেটা তোর মনে আছে? মনে আছে। ওই রফিকের কাছে চাঁদা চাইতে গেলে আমার গালে থাপ্পড় মারে, তাই ওকে এবং ওর পরিবারকে রাস্তার মাঝখানে গুলি করে হত্যা করি। তোকে আইন কিছু করে নাই। এই ফাহাদের নাম শুনলে এমপি মন্ত্রী ভয়ে কাঁপে, আর তুই বলছিস আইন কিছু করে নাই? ও তাই নাকি? কিন্তু আজকে তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? তুই জানিস রফিক কে? উনি হচ্ছে আমার বাবার বন্ধু। আমার সাথে অনেক দুষ্টুমি করতো, আমি ওনার সাথে বন্ধুর মতো চলাফেরা করেছি। আর তুই টাকার জন্য ওনার পরিবার সহ মেরে ফেললি। যখন শুনেছি প্রশাসন তোকে কিছু করে নাই, তখন আমি কলেজের ছদ্মবেশে ঢুকি একমাত্র তোকে মারার জন্য। তুই এখনও আমার আসল পরিচয় জানিস না আমি কে। ও তাই নাকি? তাহলে বল তুই কে? সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবি। আগে তোদের একটু ক্যালমা দেখায়। রাফি এবং নাজিম, তোরা এদিকে আয়। আমার কথা শুনে রাফি এবং নাজিম আমার পাশে এসে দাঁড়ালো। রনি আর ফাহাদ শুধু চেয়ে আছে। তখন আমি আবার তাদের বললাম, তোরা জানিস ওরা কারা? ওরা হচ্ছে আমার লোক। আমি ওদের বলেছি তোদের সাথে অভিনয় করে ঢুকতে এবং তোদের সব খবর আমাকে দেওয়ার জন্য। কি? ওরা তোর লোক? তার মানে এতদিন আমাদের অবৈধ ব্যবসা সব তুই ধ্বংস করছিস? আজকে তোদের কেউ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে। ওই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? ওদের মেরে ফেল। এই বলে যেই না রনির লোক আমাকে মারতে আসবে, তখন দুইটা হেলিকপ্টার ওপর থেকে মাঠের মাঝখানে এসে নামলো এবং কলেজের গেট দিয়ে 10 বা 12টার মতো গাড়ি ঢুকলো। রনির লোক সব দাঁড়িয়ে গেল। হেলিকপ্টার থেকে দুইটা ছেলে বেরিয়ে আসলো। তারা আর কেউ নয়, সিফাত আর নয়ন। এরা হচ্ছে আমার বন্ধু এবং আমার ডান হাত বাম হাত। সিফাত আর নয়ন আমাকে একটা কোট পরিয়ে দিল, যে কোটে আমার লড়াই করা সব জিনিস আছে। তখন আমি ওদের বললাম, আমাকে দেখে চিনতে পারিস নাই তাই না? আমি হচ্ছে সেই মাফিয়া যে ছদ্মবেশে দেশের জন্য কাজ করে গেছি, যার নাম শুনলে এমপি মন্ত্রী ভয়ে প্রস্রাব করে দেয়। তার মানে তুই সেই মাফিয়া যাকে বাংলাদেশের সব মাস্তান ভয় পায়? ঠিকই ধরেছিস, আমি সেই মাফিয়া। তোদের মতো মাস্তানকে আমি মেরে মেরে রাস্তায় ফেলে রাখতাম। আমি মনে করেছি বাংলাদেশে এখন আর কোনো গুন্ডা মাস্তান নেই, তাই বাবার অফিসে 1 বছর ধরে কাজ করতে লাগলাম। হঠাৎ আঙ্কেলের হত্যার কথা শুনে আবার আগের জগতে ফিরে আসলাম। রনি আর ফাহাদ দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো। প্রথমে ফাহাদ বলল, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আর এমন কাজ কখনো করব না, আমি এখন ভালো হয়ে যাব। এবার রনি বলল, ভাই আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকে আপনি ক্ষমা করে দেন। আমরা সবাই এখন থেকে ভালো কাজ করব, আর কখনো খারাপ কাজ করব না। তোদের মতো মাস্তানকে আমি রাসেল কখনো ক্ষমা করব না। তোরা আমার নাম শোনার পরেও অন্যায়, অত্যাচার, নির্যাতন, খুন খেরাপি করেছিস। তোদের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারে না, তাদের মেয়েকে একা ছাড়তে পারে না। কলেজে মেয়েদের ওড়না এবং শরীরে নানান জায়গায় হাত দিয়েছিস, রাস্তায় মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস। তোদের কোনো ক্ষমা নেই। এই কথা বলে রনি এবং ফাহাদের বুকে গুলি করা শুরু করলাম। কলেজের প্রিন্সিপাল সহ সকল ছাত্রছাত্রী শুধু তাকিয়ে দেখছে। এদের লাশ 2টা নদীতে ভাসিয়ে দে। আর বাকিদের বলছি, আমি তোমাদের কিছু করলাম না। আমি জানি তোমরা ওদের কথা মতো কাজ করে গেছো, তাই বলছি ভালো হয়ে যাও। তা না হলে ওদের মতো তোমাদের মেরে নদীতে ভাসিয়ে দিব। রনি আর ফাহাদের লোক আমার পা ধরে ক্ষমা চেয়ে বলল তারা এসব কাজ আর কখনো করবে না। তারপর ওরা কলেজ থেকে বেরিয়ে গেল। এতক্ষণ প্রিন্সিপাল স্যার আমাদের কাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি প্রিন্সিপাল স্যারের সামনে যাওয়ার পর স্যার আমার পা ধরতে আসলে আমি বলি, স্যার এটা আপনি কি করছেন? রাসেল, তোমাকে আমি একদিন কি বলেছি মনে আছে? বলছি না যেদিন মাফিয়াকে সামনাসামনি দেখব সেদিন তার পা ধরে সালাম করব। স্যার আপনি আমার গুরুজন। আপনাদের কাছে শিক্ষা পেয়ে আজ এত দূর আসতে পেরেছি। আমি এই কাজটা অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করি। এটা আমার কয়েকটা বন্ধু ভেতরে ভেতরে শুরু করি। তোমার এই মাফিয়ার পিছনের কারণ যদি একটু বলতে। ঠিক আছে স্যার, তাহলে সবাই শুনুন। আমার বেস্ট ফ্রেন্ড সিফাত আর নয়ন, আমরা 3 জনে একটা প্ল্যান করি। দেশে গুন্ডামাস্তান ভরে গেছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে। তাই আমরা 3 জনে আরও কিছু ছেলে মিলে রাতের আধারে এসব গুন্ডামাস্তানকে মেরে ফেলি। এভাবে আস্তে আস্তে আমাদের অনেক ছেলে হয়ে যায়। সবগুলো বিশ্বাসী ছেলে ছিল। তারপর আমাদের গ্রুপ একটা নাম দেওয়া হয় মাফিয়া কিং, আর সবার বস আমাকে বানানো হয়, কারণ তাদের সবার থেকে মেধাশক্তি ছিল অনেক ভালো আমার। আমরা এসব কাজ করতে পুরো বাংলাদেশে আমার নাম ছড়িয়ে পড়ে। পুরো বাংলাদেশে 64টা
জেলায় আমার লোক আছে। এসব কাজ করতে করতে যখন দেখলাম বাংলাদেশ থেকে সব সন্ত্রাসী মাস্তান ধ্বংস করে ফেলেছি, তখন বাবার সাথে অফিসে কাজে লেগে পড়ি। এত বছর কাজ করা পরেও আমাদের কেউ ধরতে পারে নাই, কিন্তু আমরা সবাই দিন হলে সবার সামনে দিয়ে চলতাম। আপনি জানেন বাংলাদেশের 1 নম্বর বিজনেসম্যান কে? তিনি হচ্ছেন রহমান শিকদার, আর আমি হচ্ছি তার একমাত্র ছেলে রাসেল শিকদার। কয়েক মাস আগে আঙ্কেলের হত্যার কথা শুনে আপনার কলেজে শিক্ষক হিসেবে জয়েন করি। শিক্ষকতা হিসেবে ঢোকার কারণ, তাহলে কেউ আমাকে ধরতে পারবে না। আজকে সবার সামনে আসার কারণ হচ্ছে বাংলাদেশের সব মানুষ আমাকে একটাবার দেখার জন্য, সবাই যেন আমাকে চিনতে পারে। এতক্ষণে সব সাংবাদিক, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সবাই চলে এসেছে। আর সবচেয়ে বড় কথা, মন্ত্রী এবং এমপি কলেজে চলে এসেছে আমাকে একটাবার দেখার জন্য। মন্ত্রী আমার সামনে এসে বলল, তোমাকে একটাবার দেখার অনেক ইচ্ছা ছিল, আল্লাহ আজকে তোমাকে দেখার সুযোগ করে দিছে। তোমার মতো ছেলে বাংলাদেশের সবার ঘরে যদি একজন করে থাকে, তাহলে কোনো সন্ত্রাসী গুন্ডা মাস্তান কিছুই করতে পারবে না। হঠাৎ একটা সাংবাদিক বলে উঠল, স্যার দেশের হয়ে এমন কাজ কেন করছেন? আমার বুঝ হওয়ার পর থেকে দেখে আসছি বাংলাদেশে কিছু সন্ত্রাসী গুন্ডা মাস্তান দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে মেয়েরা চলতে পারে না, বড় বড় ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইলে তারা না দিতে পারলে ওদের লাশ পরের দিন রাস্তায় পড়ে থাকে। কিছু কিছু চেয়ারম্যান মেম্বার আছে গরিবদের হক ঠিকভাবে বুঝিয়ে দেয় না, গরিবদের রক্ত চুষে খায়, মেয়েদের তুলে নিয়ে তাদের ভোগ করে, মেরে ফেলে, রাস্তায় ফেলে রাখে। তাই ছোট থেকে একটা প্রতিজ্ঞা করেছি, বড় হলে এদের আমি ধ্বংস করব। তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর শুরু করে দেই। তুমি কোনো চিন্তা করবে না, তোমার সাথে সরকার আছে। বাংলাদেশের 16 কোটি মানুষ তোমার সাথে আছে, আমরা সবাই তোমার সাথে আছি। তুমি তোমার কাজ চালিয়ে যাও। তোমার কোনো কিছু দরকার হলে সরকারের কাছে বলবে, সরকার তোমাকে হেল্প করবে। ধন্যবাদ স্যার। আমি শুধু সরকারের কাছে একটা জিনিস চাইবো, সেটা আমার জন্য না, দেশের গরিব মানুষদের জন্য। গরিবদের জন্য একটা করে ঘর করে দেওয়া হোক, কয়েকটা হাসপাতাল করে দেওয়া হোক, তারা যেন বিনামূল্যে চিকিৎসা করাতে পারে। কয়েকটা স্কুল কলেজ করে দেওয়া হোক, তারা যেন তাদের ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াতে পারে। তাহলে দেশে কোনো ছেলে মেয়ে অশিক্ষিত থাকবে না। এটাই আমার সরকারের কাছে চাওয়া। তুমি চিন্তা করো না, আমরা সরকারের কাছে আবেদন করব তোমার কথাগুলো যেন রাখে। ইনশাল্লাহ সরকার অবশ্যই সব কিছু করে দেবে। আমি এখন তাহলে আসি, আমার বাসায় কিন্তু একদিন অবশ্যই আসবে। আমি ঠিক আছি বললাম। তারপর এমপি, মন্ত্রী এবং সাংবাদিকগুলো চলে গেল। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আমি চলে যাচ্ছি, আমি এই কাজটা করার জন্য কলেজে এসেছি, যদি কখনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিবেন। আরে তোমার মতো ছেলে কখনো অন্যায় করতে পারে না। তুমি ভালো থেকো, আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। আমি প্রিন্সিপাল স্যারকে সালাম দিয়ে শিফাত আর নয়নের সাথে হেলিকপ্টারের সামনে যাওয়ার পর প্রেম আমার সামনে এসে দাঁড়ালো। তুমি আমার সামনে এসে দাঁড়ালে কেন? আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। আমি কখনো ভাবিনি আপনি সেই মাফিয়া। প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিন। তুমি তো আমার সাথে কোনো দোষ করো নাই, তাহলে ক্ষমা চাচ্ছ কেন? আমি আপনাকে ভালোবেসে কষ্ট দিয়েছি। যদি আগে জানতাম আপনি সেই মাফিয়া, তাহলে কখনোই আপনাকে ভালোবাসার কথা বলতাম না। কেন, মাফিয়া হলে কি ভালোবাসা যায় না? যায়, কিন্তু আপনাকে তো আমি কষ্ট দিয়েছি। আপনি যখন মেয়েদের সাথে আমার সামনে কথা বলেন, তখন আমার অনেক খারাপ লাগে। আপনি অনেক দিন এমন করেছেন, তখন ফারহান আর আমি আপনার সাথে অভিনয় করি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। তাহলে তুমি আমার সাথে কথা বলো না কেন? তোমার সাথে কথা বলতে গেলে আমাকে এড়িয়ে চললে কেন? ওদিন আপনি আমার বাসায় আসবেন বলে আসলেন না দেখে আপনার সাথে কথা বলিনি, কিন্তু আপনি তো আমার সাথে একটাবার জোর করলেন না। আমি চেয়েছি আপনি আমার সাথে জোর করে কথা বলুন, কিন্তু আপনি বলেননি। আমি তোমার সাথে যদি জোর করে কথা বলতে চাই, তাহলে ছাত্রছাত্রী কী ভাববে আমাকে? যে যা ভাবার ভাবুক, আপনি করলেন না কেন? আমি মনে করেছি তুমি আমার উপর অভিমান করে এমন করছো, তাই পরীক্ষার পর তোমার সাথে কথা বলবো। কিন্তু পরীক্ষার কিছুদিন আগে তুমি ফারহানের সাথে হেসে হেসে কথা বলো, তার হাত ধরে চলাফেরা করো। আমার সামনে ফারহান তোমাকে প্রপোজ করে, তুমি ওর হাত থেকে ফুল নিয়ে ফুলে একটা চুমু দাও, তারপর ওর হাত ধরে ক্লাসে চলে যাও। তাই আমি মনে করেছি তুমি এখন আর আমাকে ভালোবাসো না। সেটা তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য করেছি। আমি আর ফারহান জাস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে অন্য কিছুই নেই। আর ফারহানের গার্লফ্রেন্ড আছে, আমি ওকে বলছি আমার সাথে অভিনয় করতে। ও, তাহলে এই ব্যাপার। তুমি জানো আমি তোমার এসব দেখে অনেক কষ্ট পেয়েছি। পর চিন্তা করলাম আমার দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে না। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, প্রথম প্রেমে ব্যর্থ। তাই ভাবলাম আমি যে কাজে এসেছি সেটা শেষ করে নিজের বাসায় চলে যাব। এসব প্রেম ভালোবাসা আর করব না, একেবারে বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। এখন কি আমাকে ভালোবাসেন না? বাসতে পারি যদি এরকম কষ্ট আর কখনো না দাও। আমি আর এমন কষ্ট আপনাকে কখনো দিব না। সব সময় আপনাকে ভালোবাসা দিয়ে আপন করে রাখবো। তুমি আমাকে এবার আপনি বলা বাদ দাও, এখন থেকে তুমি করে বলবে। ঠিক আছে, তুমি করে বলবো। শিবাতার নয়ন, তোরা দুইজন একটু অন্যদিকে তাকাতো। আমার কথা শুনে শিবাতার নয়ন অন্যদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ওরা আমার মতলব বুঝে গেছে। আর বুঝবে না কেন? তারা তো আমার বেস্ট ফ্রেন্ড।
শিবাদার নয়ন অন্যদিকে তাকানোর পর আমি প্রেমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম, কারণ প্রেমার ঠোঁট দুটো আমার তার দিকে টানছে, তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। প্রেমা আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। প্রেমা আমার বুকের ভেতরে মাথা লুকিয়ে ফেললো। এই পাগলি, তোমার আবার কি হয়েছে? তুমি ওদের সামনে এটা কি করলে? তোমার দেখি লজ্জা বলতে কিচ্ছু নেই। তুমি যখন আমাকে করতে তখন আমি কি কিছু করেছি? আর ওরা আমার বেস্ট ফ্রেন্ড, তাই কিছু হবে না। ঠিক আছে, এখন কি তুমি বাসায় চলে যাবে? আমি এখন বাসায় যাব। কালকে আব্বু আম্মুকে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাবো। সত্যি বলছো? পাগলি, তোমাকে আমি একবারের জন্য বাসায় নিয়ে আসবো। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করো, বিয়ে করে তোমাদের বাসায় নিয়ে যাও। ঠিক আছে, এখন তুমি বাসায় যাও, কালকে আব্বু আম্মুকে পাঠিয়ে দিব। তোমাকে ছেড়ে যেতে ভালো লাগছে না। আরে পাগলি, কিছুদিন অপেক্ষা করো, তারপর তো তোমাকে নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমাকে জড়িয়ে ধরে আরেকবার চুমু দাও। কি আর করার, প্রেমার কথা মতো আরেকবার কিস করলাম। আর নাজিম আর রাফিকে বললাম প্রেমাকে বাসায় দিয়ে আসতে। নাজিম এবং রাফির সাথে প্রেমা চলে গেল। আমি একটা হেলিকপ্টারে উঠে পড়লাম। শিফাদা নয়ন তারা অন্যটায় উঠলো। তারপর হেলিকপ্টার উপরে উঠে গেল। বেশি সময় লাগলো না ঢাকায় আসতে। দেখতে দেখতে সে দিনটা চলে আসলো, মানে আমার আর প্রেমার বিয়ে হয়ে গেল। আমরা সবাই অনেক সুখী জীবনযাপন করতে লাগলাম। প্রেমাকে একটা কলেজে ভর্তি করিয়ে দিয়েছি। প্রতিদিন সকালে আমার সাথে করে কলেজে নিয়ে যায়, আবার ছুটি হওয়ার পরে নিয়ে আসি। সরকার আমার কথা রেখেছে, তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এখন দেশে কোনো সন্ত্রাসী গুন্ডা মাস্তান কিছুই নেই। কেউ কোনো খারাপ কাজ করার সাহস পায় না। ধন্যবাদ সবাইকে।